পৃথিবীর ভিড়ে যখন কোনো মানুষ কোনো বিপদে পড়ে যায় তখন সে সবার কাছে সাহায্য চায়, কিন্তু এই ভিড়ে কিছু লোক এমনও আছে যারা সাহায্যের নামে সামনেওয়ালাকে আরো বিপদে ফেলে দেয়, যা থেকে প্রাণ চলে যাওয়ার ভয় থাকে। কালো অন্ধকার রাতে শিয়ালদের চিৎকারের আওয়াজ আসে। একটা বড় গাছে অনেকগুলো কাক একসঙ্গে বসে কা কা করে ওখান থেকে উড়ে চলে যায়। সুমিত ড্রাইভিং সিটে বসেছিল, দিশা ওর পাশের সিটে বসেছিল। বেবি, তোমার ছেলে চাই না মেয়ে? ছেলে হোক বা মেয়ে, আমার জন্য দুটোই সমান সমান। তাছাড়া তোমার কি চাই? যেটা তোমার পছন্দ সেটাই আমার পছন্দ। তখনই অনেকগুলো কাক উড়ে যাচ্ছিল, তাদের মধ্যে একটা কাক গাড়ির দিকে মুড়ে যায় আর উইন্ডস্ক্রিনের সাথে ধাক্কা খেয়ে মরে যায়। উইন্ডস্ক্রিন ক্র্যাক হয়ে যায় আর অনেক রক্তও বেরিয়ে যায়। সুমিত তক্ষুনি ব্রেক লাগিয়ে গাড়ি থামিয়ে দেয়। দুজনে গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। দিশা ঘাবড়ে গেছিল আর এদিকে সুমিত মৃত কাকের দিকে তাকিয়েছিল। সুমিত এগিয়ে চলে গেল আর কাকটাকে তুলে দূরে ছুড়ে দেয়। সুমিত, এই রাস্তা দিয়ে যাওয়াটা আমার ঠিক লাগছে না। তার উপর তোমার এই ভাঙা গাড়ি, আমরা অন্য কোনো রাস্তা দিয়ে যাই না? বেবি, এটা ভাঙা গাড়ি নয়, এটা খানদানি গাড়ি। আর বেবি, আমরা অনেক এগিয়ে চলে এসেছি, তাই এখন অন্য রাস্তা দিয়ে যাওয়ার মানে হলো আবার আমাদেরকে শহরে যেতে হবে। এখন চলো গাড়িতে বসো, না হলে এখানে পুরো রাত কেটে যাবে। দুজনে গাড়িতে বসে পড়ে আর ওখান থেকেই যেতে লাগলো। গাড়ি নির্জন ঘন জঙ্গলের মাঝখান দিয়ে গিয়ে যাচ্ছিল। তখন এই গাড়ি হঠাৎ 2-3টে ধাক্কা খাওয়ার পরে একটা জায়গায় থেমে যায়। সুমিত গাড়িটা স্টার্ট করার চেষ্টা করতে লাগলো, কিন্তু গাড়িটা স্টার্ট হলো না। এটা দেখে দিশার মুড খারাপ হয়ে গেল। সুমিত দিশার আবভাব দেখে বুঝতে পেরে যায় যে ও এবার বিরক্ত হয়ে গেছে। কিছু ভাবতে ভাবতে সুমিত গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। সুমিত গাড়ির ফ্রন্টে গিয়ে বোনাট খুলে ফল্ট চেক করতে লাগলো। দিশা ওর কাছে এলো আর রেগে বলল, আমি বলেছিলাম হানিমুনের জন্য আমরা অন্য কোনো গাড়ি নিয়ে যাব, কিন্তু না, তোমার তো এই আদি যুগের পুরনো ভাঙা গাড়িটাই নিয়ে যাওয়ার ছিল। হয়ে গেল তো আবার খারাপ। কি জানি আমরা কখন গোয়া পৌঁছবো। কাম ডাউন সুইটহার্ট, রেগে যাচ্ছ কেন? এটা আমার দাদুর দেওয়া প্রথম গাড়ি। তুমি জানো আমাদের পরিবারে যে কেউ এই গাড়ি নিয়ে হানিমুন করতে গেছে না, তারা খুশির খবরটা খুব তাড়াতাড়ি পেয়ে গেছে। ভয় পেয়ে দিশা অন্ধকারে এদিকে ওদিকে দেখতে লাগলো, কিন্তু অন্ধকার হওয়ার কারণে ও কিছুই দেখতে পেল না। তখনই ওর কানের কাছে কেউ যেন এলো। কে তুমি? আওয়াজ শুনে দিশা আওয়াজের দিকে এক ঝটকা ঘুরে তাকালো, কিন্তু আশেপাশে কাকেও দেখতে পেল না। তারপর ওর মনে হলো ওর সাথে এই ইয়ার্কি সুমিতই করেছে, কিন্তু সুমিতকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে দিশা ভয়ে কেঁপে ওঠে। তাহলে ওই আওয়াজটা কার ছিল? এই প্রশ্নটা দিশার মাথায় ঘুরতে শুরু করলো। সুমিত, আমার এই জায়গাটা মোটেই ঠিক মনে হচ্ছে না। আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া উচিত। ডোন্ট ওয়ারি বেবি, গাড়ি স্টার্ট হয়ে গেলেই আমরা রওনা দেব। দিশা, কি হলো? ডাইনি, তোমার পেছনে। সুমিত মোবাইলের লাইট অন করে দেখে, তখন ওর পেছনে একটা বুড়ি মহিলাকে দেখতে পায়। ক্রমাগত বিদ্যুৎ চমকাচ্ছে। দিশার এখন একটু অদ্ভুত মনে হচ্ছিল। দিশা এ কোনো ডাইনি নয়, একজন বৃদ্ধ মহিলা। শোনো ঠাম্মা, আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে। আমরা আজ রাত এখানে আশেপাশে কোথাও কি থাকার জায়গা পেতে পারি? সুমিত, আমাদের এভাবে অজানা লোকেদের কাছে সাহায্য চাওয়া উচিত নয়। তার উপর ওনাকে দেখতে ঠাম্মা কম, ডাইনি বেশি মনে হচ্ছে আমার। এখন সবাই তোমার মতো এত যুবতী আর সুন্দরী তো হতে পারে না আমার ডার্লিং। ডোন্ট ওয়ারি, ও একটা বুড়ি, ওর নিজের একটা পা কবরে আছে। এ চাইলেও আমাদের কি ক্ষতি করতে পারবে? কাছে একটা ডাক বাংলো আছে যেখানে আমি দেখাশোনার কাজ করি। তোমরা দুজন ওখানে থেকে যেতে পারো। ডাক বাংলার দরজা ভেতরের দিকে ভয়ঙ্কর আওয়াজের সাথে খুলল। দরজার সামনে উষা আর তার সামনে সুমিত আর দিশা দাঁড়িয়েছিল। তিনজন ভেতরে চলে আসে আর তখনই দিশার উপরে একটা সাপ পড়ে যায়। দিশা চিৎকার করে লাফাতে লাগলো। উষা
ওকে বলল, ভয় পেও না, এটা নকল সাপ, এটা খেলনা। আমার নাতি নাতনিরা এটা দিয়ে খেলা করে। যাও গিয়ে হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। সুমিত আর দিশা একটা রুমের দিকে এগিয়ে গেল। উষা যেতে যেতে ওদেরকে দেখলো, আর তখনই ওর চেহারায় ডাইনির রূপ দেখতে পাওয়া যায়। সুমিত আর দিশা ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিল। উষা ডাইনির রূপে দুজনকে খাওয়ার সময় সাইডে দাঁড়িয়ে থেকে ওদেরকে দেখতে থাকে আর স্মাইল দিতে থাকে। দিশা গ্লাসে করে জল খাচ্ছিল, আর গ্লাস যখনই টেবিলের উপরে রেখে দেয়, ও নিজের খাবারের থালায় অনেকগুলো পোকামাকড় দেখতে পায়। ও জোরে চিৎকার করে ওঠে আর থালাটা দূরে ছুঁড়ে দেয় আর বমি করার চেষ্টা করতে লাগলো। দিশা, কি হলো দিশা? কি হয়েছে? আরে ওকে, তুমি খাবার ছড়িয়ে দিলে কেন? আমার থালায় অনেকগুলো টিকটিকি, গিরগিটি আর অনেক পোকামাকড় ছিল। আমি খাবার না, শুধু পোকামাকড় খাচ্ছিলাম। তুমি ওই খাবার খেও না, ফেলে দাও সবকিছু। দিশা ফেলে দেওয়া থালার দিকে দেখে তখনই ও শুধু খাবারই দেখতে পেল। তারপর সুমিত দুধের গ্লাস নিয়ে ওকে দুধ খাওয়ার জন্য দেয়। দিশা দুধ খেতে শুরু করে। তখনই ওর মনে হলো যে ও রক্ত খাচ্ছে। গ্লাসের দিকে দেখলো তো দুধ লাল রঙের দেখাচ্ছিল। ও তক্ষুনি গ্লাস ফেলে দেয় আর রক্ত রক্ত চিৎকার করে ওঠে। এটা তুমি কি বলে যাচ্ছ দিশা? দেখো দেখো, ওখানে ওখানে না তো টিকটিকি রয়েছে, না গিরগিটি, আর না পোকামাকড়। ওকে, এই নাও দুধ খেয়ে নাও। সুমিত, সুমিত, এতে রক্ত আছে, আমাকে রক্ত খাওয়াচ্ছ? দিশা, তোমার কি হয়ে গেছে? তোমার শরীর ঠিক আছে তো? ওটা রক্ত নয়, দুধ ছিল। মনে হচ্ছে তুমি একটু বেশি ক্লান্ত হয়ে পড়েছো। চলো গিয়ে শুয়ে পড়ি। সুমিত গভীর ঘুমে শুয়েছিল। দিশার ঘুম পাচ্ছিল না, আর ও বিছানায় বসে আছে। ওর নজর জানালার দিকে যায়, তখন সেখানে ডাইনিকে দাঁড়িয়ে থাকতে দেখে। ও জোরে জোরে চিৎকার করতে লাগলো। সুমিত ঘাবড়ে গিয়ে উঠে পড়ে আর জিজ্ঞেস করে, দিশা, দিশা, কি হয়েছে? কি হয়েছে? সুমিত আর দিশা দুজন জানালার দিকে তাকায়, কিন্তু কাউকে দেখতে পেল না। সুমিত উঠে জানালা বন্ধ করে দেয় আর দিশাকে বলে, দিশা, তুমি যা কিছু দেখে চিৎকার করছো ওটা শুধু তোমার ভ্রম আর কিছুই না। তুমি নিশ্চিন্তে শুয়ে পড়ো, সব ঠিক হয়ে যাবে। না সুমিত, আমার বিশ্বাস করো, ওখানে সত্যি কোনো ডাইনির মতো দাঁড়িয়ে ছিল। আমি ভালো করে দেখেছি দিশা, ওখানে তেমন কিছুই নেই। এনিওয়েজ, তুমি অনেক ঘাবড়ে গেছো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। সুমিত কিচেনের দিকে চলে গেল। ওখানে ফ্রিজ রাখা রয়েছে। সুমিত জল বার করে আর ফ্রিজের দরজা বন্ধ করে মুড়ে যায়। আর তখন ওর মনে হলো ও যেন কিছু দেখেছে। ও ফ্রিজটা আবার খুলে দেখে আর একেবারে অবাক হয়ে যায়। ফ্রিজে একটা মাথা কেটে রাখা ছিল। সুমিত গুরুতরভাবে ভয় পেয়ে যায়। তখনই দিশার চিৎকার শুনতে পাওয়া যায়। সুমিত আওয়াজের দিকে ঘুরে তাকায়। সুমিত, সুমিত, ও আবার এসেছিল। সুমিত, প্লিজ আমার বিশ্বাস করো, ও আবার এসেছিল। ও সত্যিই ডাইনি। তুমি ঠিক বলছো, এই জায়গাটা ঠিক নয়। আমিও ফ্রিজে কোনো এক মানুষের কাটা মাথা দেখলাম। চলো চলো, পালাও এখান থেকে। সুমিত আর দিশা গেটের দিকে দৌড়চ্ছিল, কিন্তু যখনই ওরা দুজন গেটের দিকে পৌঁছলো তখন গেট নিজের থেকেই বন্ধ হয়ে যায়। দুজন বুঝতে পারলো না যে এখন তারা কি করবে। দিশা পেছনে ঘুরে তাকালো, তখনই বিদ্যুৎ চমকালো। বিদ্যুতের আলোয় দিশা ওই বাড়ির ছাদে সেই ডাইনিটাকে উড়তে দেখতে পায়। ওর চোখ দুটো ভয়ের চোটে একেবারে ফেটে রয়ে গেল। সুমিত ওপরে তাকিয়ে দেখে, তখন ওরও অবস্থা খারাপ হয়ে গেল, কারণ দুজনের মাথায় মৃত্যু যে দাঁড়িয়েছিল। ছাদে উষা খুবই ভয়ঙ্কর ডাইনি রূপে দেখা যাচ্ছিল। ও জোরে জোরে হাসতে শুরু করলো। আজ অব্দি বাংলো থেকে কেউ বেঁচে পালাতে পারেনি, তোমরা দুজন কি করে যাবে? হাসতে হাসতে ডাইনি দুজনের দিকে এগিয়ে যায়। সুমিত আর দিশা ঘাবড়ে গিয়ে পেছনের দিকে পালাতে লাগলো, কিন্তু তখনই ডাইনি নিজের দুটো হাত লম্বা করে দেয় আর ওর হাত পিঠ দিয়ে ওদের ভেতরে ঢুকে যায় আর পেট ছিঁড়ে বেরিয়ে আসে। দুজন ওখানেই মরে যায় আর ডাইনি
হাসতে শুরু করে। মানুষকে কখনো কোনো রাস্তায় অজানা লোকেদের থেকে সাহায্য নেওয়া উচিত নয়, না হলে যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় নিজের প্রাণ হারাতে পারে। একা থাকা মানুষের জন্য খুব মারাত্মক হতে পারে। যদি একাকিত্ব কারোর জীবনে থাকে তাহলে তাকে নিজের একাকিত্বকে দূর করার জন্য কোনো অভ্যাস শুরু করা উচিত, বা আগে এগিয়ে অন্যদের সাথে বন্ধুত্ব করার জন্য মনস্থির করা উচিত। কিন্তু ভুলেও কোনো জড় বস্তুর সঙ্গে মন লাগানোর ভুল করা উচিত নয়। কিন্তু এই ভুল করার থেকে সূর্য নিজেকে থামাতে পারল না। সূর্য এক জায়গায় একটা ভালো চাকরি করছিল, খুব টাকাও রোজগার করছিল, কিন্তু শহরের ছোটা দৌড়ের কারণে ও একদম একা ছিল। চাকরি থেকে বাড়িতে ফিরে এসে সবার আগে অবধি ঘর সাজানোর পর আবার সেটাকে নষ্ট করে দেওয়া সূর্যের রুটিন ওয়ার্ক ছিল। এরকম করে নিজেকে ব্যস্ত রেখে নিজের একাকিত্বকে দূরে রাখত। সূর্যের এই অভ্যেসটাই হয়তো ঠিক ছিল। ওর এই অদ্ভুত পাগলামি ব্যবহারের থেকে না তো কারোর সমস্যা ছিল আর না নিজের কোনো লোকসান। কিন্তু একদিন খবরের কাগজ পড়ার সময় ওর নজর বিজ্ঞাপনে পড়ে যায়। একটা বলতে পারা ইলেকট্রনিক পুতুলের সাহায্যে লোকেদের একাকিত্ব দূর করার দাবি করছিল। বিজ্ঞাপন দেখেই সূর্য এক্সাইটেড হয়ে গেল আর ও কাগজে দেওয়া ওয়েবসাইটে গিয়ে ওই পুতুলটা কিনে নিল। কিন্তু ওই বেচারা এটা কি জানতো যে ওটা বলতে পারা পুতুল নয়, ওর মৃত্যুর পুতুল কিনছে। স্যার, আপনার পার্সেল এখানে এখানে সাইন করে দিন। হাই, আমার নাম পুতুল, কিন্তু যদি তোমায় আমার এই নামটা পছন্দ না হয় তাহলে তুমি নিজের পছন্দ মতো যে কোনো একটা নাম রেখে দিতে পারো। তুমি কি আমার নাম বদলাতে চাও? তুমি কি আমার নাম বদলাতে চাও? না, তোমার নাম আমার পছন্দ হয়েছে পুতুল। ধন্যবাদ। এবার এই লতায় এটাও বলে দাও যে তোমাকে আমি কি নাম ধরে ডাকবো। সূর্য, তুমি আমাকে সূর্য বলে ডাকতে পারো। হ্যালো সূর্য, কেমন আছো তুমি? আমি ভালো আছি পুতুল, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এই বাড়িতে কি সূর্য আর পুতুল ছাড়া আর অন্য কোনো সদস্য আছে? যদি থাকে তাহলে পুতুল তার সাথে দেখা করতে চায়। না পুতুল, দুর্ভাগ্যক্রমে তুমি আর আমি ছাড়া এই রেন্টেড হাউসে আর কেউ থাকে না। দাঁড়াও, আমি তোমার সুন্দরতা আরো বাড়িয়ে দিচ্ছি। এখানে বাড়ির মালিকেরা একটা আলমারি রাখা আছে, ওতে হয়তো তোমার জন্য কাপড় পাওয়া যায়। এটা ভালো হয়েছে যে পুরনো ভাড়াতে এখানে কিছু কাপড় ছেড়ে গেছে। এটা তো মনে হচ্ছে পুতুলের জন্যই বানানো হয়েছে। দেখো কত সুন্দর কাপড় এনেছি তোমার জন্য। তুমি খুব সুন্দর দেখাচ্ছ। একাকিত্ব রোগে ভোগা সূর্য প্রথমে তো কিছু না ভেবেচিন্তে প্রাণহীন ডল নিল, তারপর ওকে এক অজানা লোকের কাপড় পরিয়ে দিল। ওই কাপড় তনুর ছিল। তনু 1 নম্বরের জেদি মেয়ে ছিল। ওর মোবাইলে গল্প শোনার খুব অভ্যাস ছিল, যে কারণে একদিন ওর বাবা ওর মোবাইলটা কেড়ে নেয়। বাবা, আমি কতবার বারণ করেছি যে এইভাবে আমার থেকে মোবাইল নিও না। আমি মোবাইল নিইনি, আমি নিতে বাধ্য হয়েছি তনু। এই মোবাইলের কারণে না তুমি পড়াশোনা করো না কিছু লেখো, শুধু সকাল থেকে এতে গল্প শুনতে থাকো। এইভাবে চলতে থাকলে তুমি ফেল হয়ে যাবে। আজ তুমি আমার পাস আর ফেল হওয়া দেখতে পাচ্ছ। ছোটবেলা থেকে আজ অবধি কতগুলো এক্সাম দিয়ে ফেলেছি, তখন কেন দেখাওনি এই ভালোবাসা আমাকে? মা বান্ধবীদের সঙ্গেই মত্ত থাকতো আর তুমি নিজের কাজে। মা বাবা থাকা সত্ত্বেও অনাথের মতো বড় হয়েছি আমি। তুমি শুধু বড় হওনি তনু, খুব নোংরাও হয়ে গেছো। যদি এতই রাগ হচ্ছে তাহলে যাওয়ার আগে মেরেই দাও না আমাকে, সব প্রবলেমই শেষ হয়ে যাবে। তোমার যা ইচ্ছে করো, মরতে চাইলে মরে যাও, কারণ এই মোবাইল এখন তোমাকে দেওয়া হবে না। এরই জন্য তোমার আজ এই অবস্থা। ঠিক আছে ড্যাড, যদি তুমি এটাই চাও তাহলে এটাই ঠিক।
হয়তো আমি মরে গেলেই তুমি খুশি হবে। তনুর মরে যাওয়ার পর ওর বাবার খারাপ অবস্থা হয়ে গেল। সে ওই বাড়িটা ওই অবস্থাতেই ছেড়ে ওখান থেকে চলে যায়। সূর্য আর নিজের দলকে সেই তনুর কাপড় পরিয়েছিল। আর এটা হওয়া মাত্রই পুতুলের আওয়াজ একদম নর্মাল মেয়েদের মতো হয়ে গেল। পুতুল, এই কাপড় পরে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। যদি আমাকে সুন্দর দেখতে লাগে তাহলে তোমাকেও হ্যান্ডসাম দেখতে লাগছে। তুমি তুমি তো একদম সত্যিকারের মেয়েদের মতো কথা বলছো। আমি তোমার কথা বলার ঢং দেখে খুব খুশি হয়েছি সূর্য, সেজন্য আমি নিজের আওয়াজ বদলে নিয়েছি। তোমার আওয়াজ খুব মিষ্টি, মন করছে গোটা জীবন তোমার কথা শুনতে থাকি। যদি তোমার এটাই ইচ্ছে তাহলে এই আওয়াজ সারা জীবন এরকমই হয়ে যেতে পারে, কিন্তু একটা শর্ত আছে। কেমন শর্ত? তোমাকে প্রত্যেকদিন রাত্রে আমাকে একটা নতুন গল্প শোনাতে হবে। যদি বারণ করো তাহলে আমার আওয়াজ আবার মেশিনের মতো হয়ে যাবে। না না, এরকম করো না। এই আওয়াজটা ভালো, শুধু ভালো নয়, খুব ভালো। আমি কথা দিচ্ছি তোমাকে, আমি তোমাকে প্রত্যেকদিন একটা নতুন গল্প শোনাবো। আর যেমন কি এখন রাত হয়ে গেছে, তাই আজকের গল্প হলো তোমারই মতো এক সুন্দরী মেয়ের গল্প। সূর্য পুতুলকে প্রত্যেকদিন রাতে গল্প শোনানোর কথা তো দিয়ে দিল, কিন্তু ও এটা জানতো না এই কথা দিয়ে ও নিজের জীবনের সব থেকে বড় ভুল করেছে। পুতুল সূর্যকে একটা রুটিনে বেঁধে দিয়েছিল। মানুষের যদি কোনো বাধ্যতা না থাকে তাহলে তাকে অনুশাসন আর নিয়মে বাঁধাটা খুব কঠিন কাজ হয়। খুব তাড়াতাড়ি সেই রাত চলে এলো যেটার ভয় ছিল। সূর্য পুতুলকে গল্প শোনাতে শোনাতে ঘুমিয়ে পড়ে। সূর্য, সূর্য ওঠো, বলো না অশ্বত্থ গাছের ডাইনি কি করলো? তারপর সে ঘুমিয়ে পড়ল। তুমিও আমার বাবার মতো, তারও নিজের মেয়ের প্রতি কোনো ফিলিংস ছিল না, আর তোমারও নেই। সূর্য ওঠো, গল্প মাঝপথে ছেড়ে দেওয়াটা আমার মোটেই পছন্দ নয়। ওঠো। ঘুমোতে দাও না পুতুল, আজ অফিসে অনেক কাজ ছিল। আমি এই গল্পটাই তোমাকে কাল শুনিয়ে দেব। এখন প্লিজ ঘুমোতে দাও, আর তুমিও বিশ্রাম করো। না, করতে পারবো না আমি বিশ্রাম। এত বছর ধরে আমি বিশ্রামই তো করছিলাম। পুতুল, এটা তুমি কি করছো? আমার চুল ছেড়ে দাও। ব্যাস, অনেক হয়েছে ড্রামা। আমি কোনো পুতুল টুতুল নয়, আমার নাম তনু। আমার জামা কাপড় তুমি এই পুতুলকে পরিয়ে আমাকে এই নতুন রূপ দিয়েছো। এবার চুপচাপ আমাকে গল্প শোনাও, না হলে আগে শুধু আমি মরেছিলাম, এবার আমি সবাইকে মেরে ফেলবো। না না, আমাকে মেরো না, আমি শোনাচ্ছি গল্প। সেই রাজা জঙ্গলে গেল, তখন ওখানে সে একটা শুকনো পুকুর দেখলো। ওই পুকুরের মধ্যেখানে একটা শুকনো কুয়ো ছিল। কুয়োর চারিদিকে কালো রঙের প্রাণীরা নিজের বাসা বানিয়েছিল। রাজা আস্তে আস্তে ওই কুয়োর কাছে গেল। সূর্য গল্প শোনাতে শোনাতে থেমে যায়। তনু, আমাকে বাথরুমে যেতে হবে। বললাম না তোমাকে, যতক্ষণ না গল্পটা শেষ হয়ে যাচ্ছে তুমি কিছু করবে না। শোনাও। না, আমাকে যেতেই হবে। তনুর কথার অমান্য করবি, ঠকবাজ। মৃত্যু জীবনের এমন একটা বাঁক যেটা যখন ইচ্ছে সামনে এসে দাঁড়িয়ে যায়। কিন্তু যদি সূর্য একটু ধ্যান দিত তাহলে সে নিজের মৃত্যুর হাত থেকে বেঁচে যেত। একাকিত্ব দূর করার জন্য কৃত্রিম জিনিসের ব্যবহার আমাদের কখনো করা উচিত নয়। এই কৃত্রিম জিনিস
আমাদের থেকে নিজেদের আসল অস্তিত্ব কেড়ে নেয়। সেই জন্য আমাদের সেরকম বন্ধু বানানো উচিত যাদের সামনে থেকে দেখা যায়, যাদের মধ্যে প্রাণ থাকবে, অনুভব থাকবে, প্রেম থাকবে। তনু মোবাইলের জন্যই মরেছিল। সূর্য, পুতুল আর তনুর জন্য এখন কে জানে কার একাকিত্বের নম্বর রয়েছে। আমাকে কথা দিয়ে সেটা ভেঙে দেওয়ার এটাই আসল শাস্তি, মৃত্যু। বন্ধুরা, যদি কোনো মানুষ নিজের কাজ পুরো সততার সঙ্গে করে থাকে, তাহলে তাকে সফল হতে পৃথিবীর কোনো শক্তি থামাতে পারবে না। কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে কাস্টিং ডিরেক্টর রমন নিজের কাজকে সততার সব সীমা পার করে সেটাকে নিজের যৌন ক্ষুধা পুরো করার উপায় করে নিয়েছিল। স্যার সন্দীপ, পুরো একটা উইক কেটে গেল, কিন্তু এখনো অবধি আমরা বর্মা স্যারের হরর ফিল্মের হিরোইন খুঁজে পেলাম না। যদি এভাবেই চলতে থাকে না, তাহলে এই কাজটা আমাদের হাত থেকে যেতে বেশি দেরি লাগবে না। বস, এই আগের প্রোফাইল দেখে নাও, সব কটা মেয়ে একের অপরের থেকে বেশি সুন্দরী। তুইও না বোকার মতো কথা বলিস। আরে রাকেশ ছাবড়া, সৌমিজি এমনি এমনি কাস্টিং ডিরেক্টর হয়ে যায়নি রে, পরিশ্রম করেছে তারা। তাহলে আই থিঙ্ক স্যার আমাদের একটা ওপেন অডিশন রাখা উচিত। আমার পুরো বিশ্বাস যে কোনো না কোনো নতুন চেহারায় আমাদের হিরোইন অবশ্যই পেয়ে যাব। তুমি ঠিক বলছো। একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়াতে অডিশনের সব ডিটেলস আপলোড করে দাও, কিন্তু অ্যাড্রেস এখানকার নয়, মাড আইল্যান্ডের অফিসে রেখেও। ওই জায়গাটা আমার জন্য খুব লাকি। আমার ক্যারিয়ারের শুরু ওখান থেকেই শুরু হয়েছিল। তুই তাড়াতাড়ি এই কাজ শেষ করে নে, আমাদের তাড়াতাড়ি ওখানে যাওয়ার জন্য বেরোতে হবে। ওকে বস। রমন আর সন্দীপ মাড আইল্যান্ডের অফিসে পৌঁছে অডিশনে সেট আপ করার কাজে লেগে পড়ে। কাজ শেষ করতে করতে ওদের রাত হয়ে গেল, আর রাত হওয়া মাত্রই দুজন গুরু আর চেলা মদ খাওয়ার জন্য বসে পড়ল। রমন স্যার, আমার মা বলে যে আপনি আমাকে মদ খাওয়া শিখিয়ে আমাকে খারাপ করে দিয়েছেন। তাহলে ঠিক আছে, আজকের পর তুই শুধু দুধ খেয়ে নিবি। আরে এত রাতে কে এসেছে? যা দেখ তো। আগে বলুন। স্যার, আমি ওই ফেসবুকে অডিশনের মেসেজ দেখেছিলাম, 12টার অডিশন, সেই জন্যই এসেছি। আরে বাবা, অডিশনের টাইম রাত 12টার ছিল না, সকাল 12টার সময় হবে। আপনি সকালে আসুন 12টার সময়। দেখুন স্যার, যদি আপনি এখনই আমার অডিশন নিয়ে নেন তাহলে খুব ভালো হবে। আমি অনেক দূর থেকে এসেছি। কত দূর থেকে? নরক থেকে এসেছো নাকি? এরকমটাই ভেবে নিতে পারেন, কিন্তু স্যার প্লিজ অডিশন এখনই নিয়ে নিন না। সন্দীপ স্যার যখন এত রিকোয়েস্ট করছে, তাই নিয়ে নেওয়া হোক অডিশন। তুই চল, ক্যামেরা লাইটস অন কর। স্যার, এখন এটা কি করে পসিবল? আরে কেন পসিবল নয়? সন্দীপ স্যার, যদি ইচ্ছে থাকে তাহলে সব পসিবল। আপনি এমনিতেও সব কিছু ম্যানেজ করে নেন। আপনি আমার নাম কি করে জানলেন? ব্যাস এমনিই জেনে গেছি। এক্ষুনি আপনি বললেন না যে আপনি নরক থেকে এসেছেন, তাই নরক থেকে যারা আসে তারা সব কিছু জানে, নাম, জন্ম। এইভাবে ঘুরে নাক দেখানোর বদলে তুমি সোজা সোজা বলো যে তুমি আমার নাম কি করে জানতে পারলে, না হলে চলে যাও এখান থেকে। আরে শুনে নিয়েছে হবে আমার মুখ থেকেই তোর নাম, অযথা কেন ইস্যু বানাচ্ছিস? আর্টিস্টের একটু রেসপেক্ট করতে শেখ। চল এবার অডিশনের ব্যবস্থা কর। খারাপ যখন শরীরে রক্ত হয়ে দৌড়তে লাগে, তখন মানুষ শয়তান হয়ে যায়। এমনই অবস্থা রমনের ছিল। মাঝ রাতে ছোট কাপড় পরে একটা মেয়ে অডিশন দিতে কি এসেছে, যৌন ক্ষুধা ওর চোখ থেকে পড়তে শুরু করলো। রমন
সঙ্গীতার লাভ ওঠানোর মন মানিয়ে ফেলেছিল। কিন্তু ও কি জানতো যে এই অডিশন ওর জীবনের শেষ অডিশন হতে চলেছে। দেখো, তোমাকে এখন আমার 3 অবধি গোনার সাথে সাথে এই ক্যামেরার দিকে পুরো রাগের ভাবে দেখতে হবে, এমন ভাবে যেমন ভাবে কোনো ডাইনি নিজের শিকারকে দেখে। সো 1 2 3 অ্যান্ড অ্যাকশন। এবার তুই জ্যান্ত বাঁচবি না। প্রত্যেকটা পাপ মানুষের সামনে ঘুরে ফিরে আসে। আরে বাহ, ডায়লগ না পাওয়া সত্ত্বেও এত রিয়েলিস্টিক ডায়লগও বলে দিলে, খুব ভালো। থ্যাংক ইউ স্যার। এটাকেই রিয়েলিস্টিক অ্যাক্টিং বলা হয়, বড় বড় হিরোইনরাও করতে পারে না। মাইন্ড ব্লোয়িং। সন্দীপ, কাল অডিশন ক্যান্সেল করে দে, এখন আর অডিশন নেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, আর হ্যাঁ, ডাইরেক্টর বর্মাকে কল করে বলে দে যে তার হিরোইন খুঁজে পেয়ে গেছি। কি নাম জানো তোমার? আগে সঙ্গীতা। সঙ্গীতা সঙ্গীতা সঙ্গীতা। স্যার, কোথায় হারিয়ে গেলেন? না কিছু না, তোমার নাম শুনে কিছু কথা মনে পড়ে গেছিল। সন্দীপ, তোর কি মনে হয়, কেমন লাগলো? ভালো অডিশন ছিল স্যার, আমার খারাপ বিহেভিয়ারের জন্য ভেরি সরি সঙ্গীতা ম্যাম। ইটস ওকে। এখন সরি ওয়ারি যদি হয়ে যায় তাহলে এবার অডিশনটাও চেক করে নেই। বস, ব্যাটারি ডাউন হয়ে গেছে। ইটস ওকে, ব্যাটারি চেঞ্জ করে নে। সরি স্যার, আমি তাড়াহুড়োতে ব্যাটারির অন্য সেট আনতেই ভুলে গেছি। স্যার প্লিজ দয়া করে রেগে যাবেন না, আমি এক্ষুনি লোখনওয়ালা অফিসে গিয়ে নিয়ে আসছি। 1.5-2 ঘন্টার মধ্যে ফিরে চলে আসবো স্যার, তারপর অডিশন চেক করে এনাকে পাঠিয়ে দেব। তোর সব সময়ের এই নাটক। আগামী সুপারস্টারের এক একটা মিনিট খুব দামি হয়, বুঝতে পারলি? যা তাড়াতাড়ি নিয়ে আয়। আমরা মনে করি যে সময় পেরিয়ে যায়, সেটা পেরিয়ে যায় আর কখনো ফিরে আসবে না, কিন্তু এরকমটা মোটেই হয় না। সময় এমন একটা চাষের নাম যেটা প্রত্যেক পেরোনোর সময় আমরা নিজেদের হাতে জমিতে পুঁতে থাকি, আর একটা সময় পর নিজের কর্মের ফসল আমাদেরকে নিজেকেই কাটতে হয়। আজকে রমনের কর্মের ফসল কাটার সময় এসে গেছিল। অ্যাকচুয়ালি মুভিতে তোমার ক্যারেক্টার খুবই বোল্ড আর স্ট্রং। এই হরর মুভিতে হিরোইন নিজের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে, একটু এক্সপোজও করতে হবে। আপনার কোনো প্রবলেম নেই তো? না স্যার, আমার কোনো প্রবলেম নেই। আজকাল তো এইসব কমন ব্যাপার। যদি কোনো কম্প্রোমাইজ করতে হয় তখন? চিন্তা করো না রমন, আমি কম্প্রোমাইজ করার জন্য তৈরি আছি। শুধু একবার বলে দাও যে গতবারের মতো এইবার আমাকে ইউজ করার পর তুমি আমাকে মারবে না। কে তুমি? বললাম তো, আমার নাম সঙ্গীতা, সেই সঙ্গীতা যাকে তোমরা এই বাংলোতেই জ্যান্ত পুঁতে দিয়েছিলে। এসব কি আর কি করছো? ক্যারেক্টার থেকে বাইরে এসো সঙ্গীতা। অনেক বছর ধরে, কবে থেকে পালন করছি আমি এই ক্যারেক্টারকে স্যার। এত সহজে কি করে বাইরে চলে আসবো? এটাই তো আমার আসল ক্যারেক্টার। আরে আরে আরে, তোমার চেহারায় কি হয়ে যাচ্ছে? আরে সেরকমই হয়ে যাচ্ছে যেমনটা তুই করেছিলি এখানেই, এই জায়গাতেই। তুই আমাকে জ্যান্ত পুঁতে দিয়েছিলি না? এখন আমি তোকে এখানে পুঁতে দেব। এখানে একা থাকতে থাকতে আমি বোর হয়ে গেছি রমন। তুই থাকলে একটু মজা পাবো। না না, এটা হতে পারে না। তুমি তো মরে গেছিলে, তাহলে তুমি এখানে কি করে চলে এলে? যখন প্রতিশোধের রাগ আকাশটাকে চিরে দেয় না রমন, তখন মৃতরাও আবার ফিরে আসে। না সঙ্গীতা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি খুব বড় ভুল করে ফেলেছি।
আমার এরকম করা উচিত হয়নি। ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোর মতো লোকের হাতে মরে যে মেয়েরা ডাইনি হয়ে যায়, ওদের কাছে ক্ষমা নয়, মৃত্যু হয়, মৃত্যু। আজকের আমার এই অডিশন তোমার জীবনের শেষ অডিশন ছিল রমন। এখন তুই অডিশন নেওয়ার নাম করে কোনো মেয়ের ধর্ষণ করতে পারবি না। না না, প্লিজ আমাকে মেরো না, প্লিজ আমাকে মেরো না। জীবনে একটা কথা সবসময় মনে রেখো বন্ধুরা, খারাপ কর্মের যে বীজ আমরা পুঁতে থাকি তার ফসল এই জন্মেই আমাদের কেটে যেতে হয়। সন্দীপ এই খারাপ কাজ থেকে দূর ছিল, সেই জন্য বেঁচে গেছে। কিন্তু আপনারা ভুলেও কোনো মেয়েকে ধর্ষণ করবেন না, আর না ধর্ষণ হতে দেখবেন, নইলে সঙ্গীতা আজও এখানেই আছে আমাদের সবার মাঝে। বাচ্চারা, কখনো কখনো জীবনে ছোট ছোট ভুলের জন্য অনেক বড় ক্ষতিপূরণ করতে হয়। এই ভুলগুলো প্রায় সময় অবহেলা থেকে জন্ম নেয়, যেখানে প্রাণও যেতে পারে। এরকমই ভুল রজনীও করেছিল, যে মধ্যপ্রদেশের দিয়াবান জায়গায় আদিবাসীদের বিকাশের জন্য কাজ করছিল। হঠাৎ ওর ফোন এলো যে ওর বাবার শরীর ঠিক নেই, তাই তাড়াহুড়োতে অনলাইন টিকিট কাটতে বসে পড়ে। সেই রাত অমাবস্যার রাত ছিল। টিকিট হয়ে গেছে। টিকিট হয়ে যাওয়ার জন্য ও খুব খুশি ছিল, কারণ ও এটা জানতো না যে রাতে রেলওয়ে সাইটের টিকিট বুক হয় না। কিন্তু ওর কনফার্ম টিকিট বুক হয়ে গেছিল। চম্বল এক্সপ্রেস কোচ নম্বর 13, টাইম 2 AM, শুধু 2 ঘন্টা হাতে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। রজনী যত তাড়াতাড়ি নিজের লাগেজ রেডি করতে পারত করে 1 ঘন্টা সাইকেল চালিয়ে স্টেশনে পৌঁছে গেল। 2টো বাজবে বাজবে করছিল। ও গড, এখানে আমি ছাড়া তো আর কেউই নেই। যদি বাবার শরীর খারাপ না হতো তাহলে আমি কখনো এত রাতে এখানে আসতাম না। এটা কোথাকার ট্রেন দাঁড়িয়ে আছে? এটা তো আমারও ট্রেন, কোচটাও আমার। হ্যাঁ মা, ট্রেন পেয়ে গেছি। বাবা কেমন আছে? গ্রেট। হ্যাঁ, আমি 12টা 1টার সময় পৌঁছে যাব। রাখছি মা, ট্রেনে উঠছি। ওয়াও, সিটের নম্বরও 13। কারোর জন্য লাকি, কারোর জন্য আনলাকি। গড নোস আমার জন্য কি হবে। এই বগি তো কেউই নেই, কোথাও কিছু গোলমাল হচ্ছে না তো? বাদ দে সব রজনী, এত অ্যাডভান্স জগতে এইসব উল্টোপাল্টা কথা ভাবিস না। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে শুয়ে পড়, নাহলে পুরোটা দিন খারাপ হয়ে যাবে। আপনি কে? আমার নাম রজনী। আই এম সরি, রজনী আমার নাম, আর এই সিটটাও আমার। কারোর জন্য লাকি, কারোর জন্য আনলাকি। এই সিট নম্বর 13 আমার। আর আমার বাবার শরীর খুব খারাপ, আমি ওনাকে দেখার জন্যই আমার বাড়ি দিল্লিতে যাচ্ছি। প্লিজ আপনি যে কেউ হন না কেন, আমার চেহারার মেকআপ করে আমাকে বিরক্ত করবেন না। আমি আগে থেকে অনেক চিন্তায় আর ভয় পেয়ে আছি। এসব কি কথা বলছো? আমার বাবার শরীর খারাপ আর আমি যাচ্ছি দিল্লি। তুই ঠিক বলছিস, এই সব বাজে কথা, কিন্তু এই বাজে কথাগুলোই তোর জীবনের শেষ সফরের অংশ হতে চলেছে। তুমি কে? আমি এটা। ও গড, বাঁচাও বাঁচাও! এই ট্রেনে শুধু আমার অধিকার আছে রজনী।
এখানে আমি ছাড়া আর কেউ তোমার ডাক শুনতে পাবে না। আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে ছেড়ে দাও। ক্ষতি তো আমিও কখনো কারোর করিনি, কিন্তু এই বগিতে যখন আগুন লেগেছিল তখন আমার সাহায্য করার জন্য কেউ আসেনি। আমারও পরিবার ছিল, আমাকে ওরা তাদের কাছে পৌঁছতে দিল না। সেদিন থেকে আমিও কাউকে তার পরিবারের কাছে যেতে দিই না। কিন্তু তোমার সঙ্গে যা কিছু হয়েছে তাতে আমার কি ভুল বলো? হ্যাঁ, আমাকে ছেড়ে দাও, আমি তোমার পায়ে পড়ছি। তোকে এত সহজে মরতে দেব না। তুই এই বগিতে এসে খুব বড় ভুল করেছিস। আমাকে মরার আগে এটা তো ভেবে নাও যে তোমার মরে যাওয়ার পর তোমার পেরেন্টস কত কষ্ট পেয়েছে হবে। তুমি কি এটাই চাও অন্য কারোর পেরেন্টসও সেইভাবে কষ্ট সহ্য করুক, আর তাদের বাচ্চাদেরকে যে মেরেছে তাকে দোষ দিতে থাকুক, আর তুমি এইভাবে বন্দি হয়ে থাকো? বলো, এই খুনি পর্ব কি এইভাবে চলতে থাকবে? তোমার মৃত্যুর দাম কত মানুষদের প্রাণ, বলো বলো। এক্সকিউজ মি, হ্যালো, উঠুন উঠুন। সে কোথায় গেল? কে কোথায় গেল? না, কিছু না। কিন্তু এত সকালে তুমি খালি স্টেশনে কি করছো? আমার রাতের ট্রেন ছিল, চম্বল এক্সপ্রেস। আমি কি তোমার টিকিট দেখতে পারি? দেখো, প্রথম কথা, চম্বল এক্সপ্রেস রাতে চলে না। ওটা এই স্টেশনে দুপুর 2টোর সময় আসে। আর বগি X13 কে গত 13 বছর ধরে ট্রেনে জোড়া হয় না, কারণ ওতে কবিতা নামের একটা মেয়ে শর্ট সার্কিটের কারণে পুড়ে মরে গেছিল। আমার মনে হয় কোনো টেকনিক্যাল এরারের কারণে আপনার টিকিটে ভুল টাইম আর X13 প্রিন্ট হয়ে গেছে। আমি ঠিক করে দিচ্ছি। আমার মরে যাওয়া বিবেককে জাগানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এখন কারোর ফ্যামিলি মেম্বার X13-এ চড়ে মরবে না। আমার পেরেন্টসও দিল্লিতে থাকে, করলবাগ 12/26-এ। প্লিজ তাদের কাছে গিয়ে একবার বলে দিও যে তাদের মেয়ে তাদেরকে খুব ভালোবাসতো। তাদের কবিতা। রজনী চিন্তায় অবহেলার সাথে টিকিট অবশ্যই বুক করে ফেলেছিল, কিন্তু ভাগ্যক্রমে আজ ও বেঁচে আছে। আর ওর কারণে আরও অনেক লোক মরতে মরতে বেঁচে গেছে, কিন্তু প্রত্যেকজনের ভাগ্য রজনীর মতো ভালো হয় না। কালো অন্ধকার রাতে জঙ্গলের এক জনশূন্য রাস্তায় যদি আপনি অজানা কাউকে দেখতে পান, তখন তাকে কখনো লিফট দেওয়ার ভুল করবেন না। রবি গাড়িতে আছে, গাড়ি জঙ্গলের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে। মাঝ রাতের সময় তখনই একটা মেয়ে ওকে গাড়ি থামানোর ইশারা করে। রবি ওই মেয়েটাকে দেখে, তারপর গাড়িটাকে থামিয়ে দেয়। গাড়ি মেয়েটার কাছে এসে থেমে যায়, আর রবি তাকে জিজ্ঞেস করে, এক্সকিউজ মি, আপনি এই সময় এই জনশূন্য রাস্তায়? আগে আগে আমার নাম তৃষা। আমার বাড়ির লোকেরা জোর করে আমার বিয়ে এমন এক ছেলের সঙ্গে করাতে চাইছে যাকে আমি এখনো জানিও না। আর এদিকে আমি অন্য কাউকে ভালোবাসি আর তার সঙ্গে বিয়ে করতে চাই। সেই জন্যই আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। প্লিজ প্লিজ আপনি আমার সাহায্য করুন, প্লিজ। যার সঙ্গে পালাচ্ছ সে তাহলে কোথায়? মানে তোমার বয়ফ্রেন্ড? আমি ফোন করেছিলাম, কিন্তু আগে থেকেই কোনো সমস্যায় আটকে আছে। ও বলল যে আমি যে করেই হোক যেন কোথাও রাত কাটিনি। ও সকাল অবধি আমাকে রিসিভ করে নেবে। যদি আপনি আমাকে শহর অবধি লিফট দিয়ে দেন তাহলে আমি কোনো হোটেলে থেকে যাব, প্লিজ। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, বসে পড়ো।
রবি তৃষাকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেল, কিন্তু ও কি আর জানতো যে ও একটা অসহায়কে মেয়েকে নয়, বরং নিজের মৃত্যুকে লিফট দিচ্ছিল। মেয়েটা নিজের ব্যাগ তুলে নেয়, তখন ওর চোখে পরিবর্তন দেখতে পাওয়া যায়। ওর নর্মাল চোখ দুটো লাল হয়ে যায়, কিন্তু তারপর যখন ও রবির দিকে ঘুরে তাকালো তখন আবার সেটা নর্মাল হয়ে যায়। ও হালকা স্মাইল করতে করতে বলল, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যদি না থাকতেন তাহলে ইটস ওকে, কিন্তু যদি তোমার খারাপ না লাগে তাহলে তুমি আমাদের বাড়িতে থাকতে পারো। তোমার বয়ফ্রেন্ডকে ওখানে রেখে নাও। কিন্তু আপনার ফ্যামিলি? আরে সে নিয়ে চিন্তা করো না, আমার ওয়াইফ খুব বুদ্ধিমতী মেয়ে, কোনো টেনশন হবে না। আপনি খুব ভালো মানুষ। হাই রবি। রবি জয়া এর নাম তৃষা। এর পেরেন্টস জোর করে এর অন্য কোথাও বিয়ে করাতে চেয়েছিল। এর সাথে বাড়ি থেকে পালানোর সময় জঙ্গলে দেখা হয়েছিল, তাই আমি একে এক রাতের জন্য এখানে বাড়িতে নিয়ে এলাম। সকালে এর বয়ফ্রেন্ড একে আনতে চলে আসবে। আর তৃষা এই আমার স্ত্রী। হ্যালো। হ্যালো, ভালো করেছো যে তুমি ওকে নিজের সাথে নিয়ে এসেছো। এসো না, ভেতরে এসো। আর তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার গরম করে দিচ্ছি। অনু আর অমলও খাওয়ার জন্য অপেক্ষা করছে। যাও। রবি প্রথম ভুল তখন করেছিল যখন ও এক অজানা মেয়েকে লিফট দিয়েছিল, আর ওর দ্বিতীয় ভুলটা ছিল যখন ওই মেয়েটাকে নিজের বাড়ির অবধি নিয়ে আসে। এটা করে রবি নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সমস্যায় ফেলে দিয়েছিল। হাই বাচ্চারা। হাই, চলো খাওয়া শুরু করো। তাড়াতাড়ি খেয়ে নাও বাচ্চারা, নাহলে আমি খেয়ে নেবো। হ্যাঁ, মা ওই আন্টিটা ভালো নয়। কেন, কি হয়েছে? মা ওই আন্টিটা না একটা ডাইনি। অনু, অমল এরকম কথা বলে না। উনি আমাদের অতিথি, তাই না? না মা, দিদি ঠিক বলছে। ও চোখ। শোনো, এবার অনেক হয়েছে, শুয়ে পড়ো। ওফো, এই লাইটটাকেও এক্ষুনি যাওয়ার ছিল। বাইরে তো সবার বাড়িতেই লাইট আছে, শুধু আমাদের এখানেই লাইট নেই। মনে হয় ফিউজ ঢিলা হয়ে গেছে, আমি একটু দেখে আসছি। রবি যাওয়ার জন্য উঠতে লাগলো, আর তখনই মৃত্যুর খেলা শুরু হয়ে যায়। লাইট ছাড়াই সিলিং ফ্যান স্পিডে চলার কারণে সবাই ঘাবড়ে যায়। রবি, একটু দেখো তো এই পাখাটা লাইট ছাড়াই কিভাবে চলছে। আমি তো কিছু বুঝতেই পারছি না, কি হচ্ছে এই সব। বাচ্চারা ঠিক বলেছিল তোমাদের দুজনকে, আন্টি একটা ডাইনি। আর এখন এই ডাইনি আন্টি তোমাদের সবাইকে খেয়ে ফেলবে। লোকেদের সাহায্য করা খুব ভালো কথা, কিন্তু অজানা যাকে তাকে অতিথি বানিয়ে ঘরে কখনো আনা উচিত নয়, কারণ যে কেউ যখন খুশি খুনি অতিথি হয়ে আপনার পরিবারকে শেষ করে দিতে পারে।